দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। শুরুতে শিরোনাম জানাবো। কারফিউ শিথিলের মধ্যে 4 ঘণ্টা চলছে অফিস আদালত। সকাল থেকেই শিল্প খাতে কর্মচাঞ্চল্য, রাজধানীর কোনো কোনো সড়কে যানজট। সীমিতভাবে 5 দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, অগ্রাধিকার পাচ্ছে আর্থিক খাত। ওয়াইফাই দিয়ে স্বল্প পরিসরে সেবা পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক 2 জঙ্গি গ্রেফতার করল সিসিটিসি। নাশকতা ঘটনায় সাময়িক বহিষ্কৃত জেলারও জেল সুপার। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর কারওয়ান বাজার। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে সবজির দাম। 2 দিন পর মহাখালী ক্যান্সার হাসপাতালে চালু হয়েছে কেমোথেরাপি ও আউটডোর সেবা। রিপোর্ট পেতে বিলম্বের অভিযোগ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল করি। কারফিউ শিথিলের মধ্যে সীমিত পরিসরে চলছে অফিস আদালত। এই সময়সীমা সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। তবে কারফিউ শিথিল থাকবে 5টা পর্যন্ত। এরপর আবারও বলবৎ হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ এবং আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর মধ্যে বেলা 11টায় সরকারি বেসরকারি অফিস খুলেছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। চলছে আদালতের কার্যক্রম। লেনদেন চলছে ব্যাংক, বিমা এবং পুঁজিবাজারে। মঙ্গলবারই ব্যাংকগুলোর কাছে পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। তাতে বলা হয়, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে কিছু শাখা বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা থাকবে। তবে শুধু আজ এবং আগামীকালের জন্যই এই সিদ্ধান্ত। কোনো কোনো শাখা খোলা থাকবে, তা ব্যাংকগুলোই নিজেরাই নির্ধারণ করবে। 3 দিন সাধারণ ছুটির পর সীমিতভাবে অফিস দোকানপাট খোলার পর রাজধানীর সড়কে বেড়েছে চলাচল। অনেকটা স্বাভাবিক রাজধানীর চিত্র। কর্মচঞ্চল রাজধানীর সব জায়গা। ঢাকায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ। ফলে সড়কে গণপরিবহনের পাশাপাশি রিকশা, অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে স্বাভাবিক দিনের মতোই। অফিস আদালত খোলায় খেটে খাওয়া মানুষের মুখেও ফুটেছে হাসি। অফিসগামীরাও জানান স্বস্তির কথা। 4 দিন ঘরে বন্দি ছিলাম, যে খুব কঠিন অবস্থা। মনে করেন যে 4 দিন জেলখানায় ছিলাম। এখন আসলে ভালো লাগছে। কয়েকদিন মনে করেন যে আমরা মনে করেন জেলের ভিতরে ছিলাম, এরকম শ্বাসে বসে ভোগ করছিলাম। কিন্তু এই যে খোলামেলা বাস চলতেছে, এখন মনের ভিতরে একটু ভালো লাগছে। আমরা কয়েকদিন বসা ছিলাম। এই কয়েকদিন তো মনে করেন অনেক কষ্ট, যে ভাত খাইতে মনে করেন যে ভাত পাই না হিসাবে, গাড়ি জমা উড়াইতে পারি না আমরা। খুবই ভালো লাগতেছে, গাড়ি চলতেছে এবং অফিস আদালত খুললে আমাদের আরো একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। খবরটা শুনে ভালোই লাগছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বের হইছি। সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়দাবাদ, মহাখালী সহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট। তাতে ঢাকার রাস্তায় একরকম স্থবিরতা দেখা দিয়েছে। মহাখালী থেকে গুলশান 1 নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুন বাজার সড়কেও। গণপরিবহন না পাওয়ায় এবং যানজটের কারণে বিপদে পড়েছেন অনেক যাত্রী। আজ বেলা 11টা থেকে 3টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা, কিন্তু যানবাহন সংকট এবং যানজটে পড়ে অনেকেই সময় মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি। শুরু হলো তৈরি পোশাক খাতের উৎপাদন। 4 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে শিল্প কারখানা। সকাল থেকেই কর্মস্থলে গেছেন লাখো শ্রমিক। সংঘাত পরিস্থিতির এবং কারফিউ ঘোষণার পর বন্ধ করে দেওয়া হয় কার্যক্রম। সকালে রাজধানী এবং আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখা যায় 8টার মধ্যে কারখানায় প্রবেশ করে বেশিরভাগ শ্রমিক। কয়েকদিন বন্ধ থাকার পর কর্মস্থলে ফিরে তারা উচ্ছ্বসিত। জানান, কারখানা চালু না থাকায় আয়ের উৎস বন্ধ। বেশি দিন কাজ না করলে ঘর ভাড়া, দৈনন্দিন চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়বে। কারখানা ব্যবস্থাপকরা জানান, কয়েকদিন উৎপাদন বন্ধ থাকায় শিপমেন্ট করা যায়নি পণ্য। ইন্টারনেট বন্ধ থাকায় ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গেও বন্ধ যোগাযোগ। ফলে সার্বিকভাবে বড় লোকসানের মুখে পড়তে হবে। সবকিছু বন্ধ থাকলে তো সবাই যারা গরিব বৃদ্ধ লোক তারা তো মনে করেন অবস্থায় পথে বসে যাবে, তারা কিভাবে চলবে। এতদিন পরে যে আমাদের অফিস খুলছে আমাদের অনেক ভালো লাগতেছে, কিন্তু এতদিন যে বাসায় ছিলাম ভালো লাগে নাই। আমরা চাই আসলে এটা চালু থাকুক। এই বন্ধটা তো আসলে অনেক খারাপ একটা অবস্থা। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা বাইরের সাথে কমিউনিকেট করতে পারিনি। তো আমাদের টোটাল প্রোডাকশনের এবং উৎপাদনের একটা বড় ধরনের
একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। সাভার থেকে কিছুক্ষণ আগে পোশাক কারখানার কর্মপরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। 4 দিন পর আজ স্বাভাবিক হতে চলছে শাশুলিয়া শিল্পাঞ্চল। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি কর্মরত শ্রমিকরা তারা কিন্তু যোগদান করছেন। একেবারে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু শিল্পাঞ্চল সাভারের শিল্প প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কিন্তু চলছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কার্যক্রম, সকালের যে কার্যক্রম থাকে তেমনটি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকগুলোতে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে, তারা বলছেন যে স্বাভাবিক দিনের মতো এই শ্রমিকদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি যে তাদের রয়েছে। এদিকে সড়ক এবং মহাসড়কগুলোতে আমরা দেখেছি শিল্প পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আসলে শিল্পাঞ্চলের পরিবেশগুলো স্বাভাবিক রয়েছে। খুলল ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। চলছে আর্থিক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। বেলা 11টায় চালু হয় ব্যাংকের লেনদেন। যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। আসা যাওয়া করেছেন গ্রাহকরাও। বেলা গড়ানোর সাথে সাথে বেড়েছে গ্রাহক উপস্থিতি। বিশেষ ব্যবস্থায় খোলা ব্যাংকগুলোর সীমিত পরিসরে বিকেল 3টা পর্যন্ত চলবে সীমিত সেবা। নগদ অর্থ উত্তোলন এবং জমা দিতে পারবেন গ্রাহকরা। শাখাগুলোর নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারেও বেলা 11টায় শুরু হয় লেনদেন, চলবে দুপুর 2টা পর্যন্ত। বিভাগ এবং জেলা পর্যায়ে কারফিউ শিথিলের সময়সীমা নিজেদের মতো করে বৃদ্ধি করেছে স্থানীয় প্রশাসন। খুলনা, বরিশাল, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা এবং রাজবাড়ীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, রংপুর শহর ও গাইবান্ধায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রংপুর বিভাগের বাকি 6 জেলায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে নোয়াখালী, সিলেট, চট্টগ্রামে কারফিউ শিথিল আছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। ময়মনসিংহ এবং রাজশাহীতে সন্ধ্যায় আইন শিথিল হয়েছে, বলবৎ থাকবে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া গোপালগঞ্জে 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং কুমিল্লায় 10টা থেকে 6টা পর্যন্ত, চাঁদপুরে 11টা থেকে 5টা এবং নওগাঁয় সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। আর এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ফয়সাল, একটু জানাবেন সড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আমি যখন অফিস আসছিলাম তখনও যানজট দেখেছি, এখনকার পরিস্থিতি একটু জানাবেন। কলি, আপনারা জানেন যে কারফিউ শিথিল হওয়ার পর আজকে প্রথম কর্মদিবস, যার কারণে মূলত আজকে একসাথেই সকল মানুষ চলাচল করছেন বা বিভিন্ন অফিস আদালত যেহেতু আজকে খোলা হয়েছে কারফিউর পর প্রথম, যার কারণে সবাই কিন্তু একসাথে রাস্তায় বের হয়েছেন। ফলে গাড়ির চাপ যেমন তীব্র থেকে তীব্র হয়েছে, সেই সাথে আমরা দেখছি যে বেশ গাড়ি দুর্ভোগে বা জনগণও দুর্ভোগে পড়েছেন যানজটের কারণে। আমি এই মুহূর্তে আছি প্রগতি সরণি এলাকায়। এই সড়কটি আপনি জানেন খুবই ব্যস্ততম একটি সড়ক। এখানে যেমন বাস চলে, দূরপাল্লার বাস চলে, তেমনি নগর গণপরিবহনের পাশাপাশি সিএনজি এবং রিক্সাও চলে, যার কারণে সবসময় এই সড়কটিতে যানজট লেগে থাকে। সে কারণেই বলা যায় যে এই সড়কটাতে খুবই ধীর গতিতে যান চলাচল করছে, যার ফলে বলা যায় যে মানুষের বেশ দুর্ভোগ পড়েছে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কারফিউ চলার কারণে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন সড়কে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনী বিভিন্ন চেকপোস্ট রয়েছে, তারা তল্লাশি করছেন বিভিন্ন জায়গায় জায়গায়, যার কারণে সেই সকল জায়গায়ও কিছুটা গাড়ির চাপ লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে গাড়ির ধীরগতির কারণে মূলত যানজটের তৈরি হয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে সড়কে যেমন যান চলাচলের চাপ রয়েছে, যানবাহনের পরিমাণও খুব বেশি, ফলে সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগে পড়ছেন। এবং বলা যায় যে ধন্যবাদ আপনাকে ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
অবশেষে সীমিত পরিসরে চালু হলো ইন্টারনেট সেবা, তবে প্রাথমিকভাবে শুধু ব্রডব্যান্ড সেবা চালু দেওয়া হয়েছে। পুরোপুরি বন্ধ আছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার রাত ৯টার পর থেকে রাজধানীর কোথাও কোথাও পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট মিলেছে। তবে এখনই মিলবে না ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবহারকারীদের মাঝে। ৫ দিন পর ফিরে আসা ইন্টারনেট পরিস্থিতি কেমন ছিল তা জানাচ্ছেন মহিউদ্দিন মধু। এ যেন মরুর বুকে এক ফোঁটা জল। মঙ্গলবার রাতে ইন্টারনেট সেবার স্থায়িত্ব যেন সেই উপমার কথাই মনে করিয়ে দিচ্ছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাহিদ ২০১১ সাল থেকে কর্মব্যস্ত ক্যারিয়ার পার করলেও সম্প্রতি হোঁচট খেয়েছেন। বিদেশি নিয়োগদাতার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট। আচমকা তা বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে উভয় পক্ষ। অফিস জানে না কি হয়েছে নাহিদের। ৫ দিন পর ইন্টারনেট ফিরল, তবে তা স্রেফ ১০ মিনিটের জন্য। রাতভর ফের বিচ্ছিন্ন যোগাযোগ। বহুদিনের জমানো কাজগুলোর কিছুই সমাধা হয়নি। একটু টেনশনেও ছিলাম, কারণ এসব কোম্পানি খুব দ্রুত লোক হায়ার করে ফেলে। যেসব টাস্ক দেওয়া হয় ওগুলোতে আমি ওপেন করেছি, ১০ মিনিটের মধ্যে আসলে এগুলো লোড হতে পারে নাই, কারণ ইন্টারনেটটা একটু স্লো ছিল। দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় মধ্যরাতে ব্যস্ত সময় পার করছে এই আইটি ফার্ম। কিছুটা স্বস্তি ফিরেছে ফ্রিল্যান্সারদের মাঝে, তবে প্রয়োজন মতো স্পিড মিলছে না। কখনো বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সংযোগ। তাই শঙ্কা নিয়েই প্রতিষ্ঠানের সবাই যতটা সম্ভব চালিয়ে যাচ্ছেন কাজ। এমন পরিস্থিতি প্রায় সবগুলো আইটি ফার্মেই। আমাদের এখন পর্যন্ত বেশ কিছু সাইট চেক করা বাকি আছে, যেগুলি আমরা করছি। হয়তো আমরা ওগুলি চেক করলে বুঝতে পারবো যে আমরা কীরকম প্রপার স্পিডটা পাচ্ছি না। ইন্টারনেট আসলে স্টেবল না, আসছে যাচ্ছে, অনেকগুলো সার্ভিসই পাচ্ছি না। বারবার বিট ফল করছে, তো সো বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, বাট স্টিল আবার আমরা চেষ্টা করছি ম্যানুয়ালি। সংযোগ ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তথ্য প্রযুক্তির এই খাতে। আইটি ফার্মের কর্ণধাররা বলছেন অন্তত বহির্বিশ্বের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন। তবে দ্রুত স্বাভাবিক ইন্টারনেট সেবা চালুর তাগিদ তাদের। যতটুকুই পাচ্ছি আসলে আমরা ততটুকু দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। আশা করছি যে এটা যদি যত দ্রুত সম্ভব এটা যদি স্টেবল হয়ে যায়, আমাদের সার্ভিসেসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু হয়তো আমাদের লস কাটিয়ে ওঠা সম্ভব হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় আপাতত অগ্রাধিকার পাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, বন্দর, কূটনৈতিক পাড়া, সরকারি ডিজিটাল পরিষেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যম। 10টা থেকে হচ্ছে গিয়ে আমরা কিছু ওয়েবসাইটের ঢুকতে পেরেছি, কিন্তু আরও কিছু নিউজ পোর্টালে হচ্ছে গিয়ে যমুনা টিভি সহ আরও বেশ কিছু নিউজ পোর্টালে হচ্ছে গিয়ে আমরা ঢুকতে পারতেছি। একটু স্লো, স্বাভাবিক আগের চেয়ে তুলনামূলক গতিতে। তবে রাজধানীর অধিকাংশ জায়গায় ইন্টারনেটের অস্তিত্ব ছিল অনেকটা বজ্র ছোঁয়ার মতো। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নরসিংদী জেলা কারাগার থেকে 2টি মাইক্রোবাসে পালিয়েছিল কয়েকজন কয়েদি। বাকিদের কাউকে রিকশায়, কাউকে হেঁটেই সটকে পড়তে দেখা যায়। কারাগারে আগে দুর্বৃত্তরা হামলা চালায় সরকারি স্থাপনায়। এসব হামলার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। এদিকে কারাগার থেকে পালানো 2 জঙ্গি ইসরাত জাহান এবং খাদিজা পারভিনকে মেঘলাকে গ্রেফতার করেছে সিসিটিসি। গেল 19 জুলাই বিকেল 5টা। সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই নজিরবিহীন কাণ্ড নরসিংদী জেলা কারাগারে। হামলা চালায় কয়েকশো দুর্বৃত্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঘণ্টা 3 চলে গোলাগুলি। কারারক্ষীদের মারধরের পর অর্ধশতাধিক অস্ত্র ও গুলি লুটে নেয় দুর্বৃত্তরা। পালাতে থাকে কয়েদিরা। সে সময় 2টি মাইক্রোবাসে করে চিনিশপুর হয়ে চর্ণগর্দি সড়ক দিয়ে পালিয়ে যেতে দেখা যায় কয়েকজন কয়েদিকে। সেই সড়ক দিয়ে কেউ হেঁটে, আবার কেউ রিকশায় চড়েও সটকে পড়ে। এভাবে পালিয়ে যায় 826 কয়েদির সবাই। জুমার নামাজের পর মাধবদী বাসস্ট্যান্ডে প্রথমে জড়ো হয় দুর্বৃত্তরা। পৌরসভা ও ডাকঘরে হামলা, অগ্নিসংযোগ করে তারা। জেলা কারাগারের পর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে চালানো হয় তাণ্ডব। ঘটনার পরদিন 5 তোনাতেও চালানো হয় সহিংসতা।
পকেট গেটটা ভেঙে এরা ভিতরে ঢুকছে প্রথমে, ঢুকে একটা হুন্ডা ছিল, হুন্ডা এরা এই জায়গায় মনে করেন যে ভাঙচুর করছে। ভাঙচুর করলে পরে এরপরে আমরা এদিকে আসলে পরে আমাদের ইট পাটকেল ছুড়লে পরে আমরা সবাই এদিকে অবস্থান করছি, এরা এদিক দিয়ে ভিতরে ঢুকছে, 4 সাইড দিয়ে এরা ভিতরে ঢুকছে। চতুর্দিক থেকে এরা মৌমাছির মতো আক্রমণ করছে। আক্রমণ করার পরে ওরা অস্ত্র গেট দখলে নিয়ে গেছে। বড় হ্যামার দিয়ে যখন আঘাত করছে তখন সিটকারি খুলে গেছে। আমাদের সবাই ওইখানে লাঠি টাঠি দিয়ে বাইরিয়া আমরা এক পর্যায়ে দেখা গেছে আসামির সাথে মিশে গেছি। আসামির কাছে যদি মিশে না যায় তাহলে দেখা গেছে আমাদের জীবন বিপন্ন। তারা খুঁজতেছে যে স্টাফকে, কারারক্ষীকে, জেল সুপারকে, সুবেদারকে। আক্রমণ এটা কোনো আন্দোলনের অংশ না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। কারাগারে হামলাসহ সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে দুটি তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। তাহলে উদ্দেশ্যটাই বুঝতে পারেন, আপনাদের কাছে ক্লিয়ার। এটা জঙ্গিরা যাতে ছাড়া পায়, অপরাধীরা যাতে ছাড়া পায় এবং দেশের মধ্যে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এই জন্য তারা এই আক্রমণ চালিয়েছে। সহিংসতার ঘটনায় 4টি মামলা হয়েছে, গ্রেফতার অর্ধশতাধিক, উদ্ধারও হয়েছে কারাগার থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র, আত্মসমর্পণ করেছে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি। আমরা দেখি না কিভাবে ঢুকছে, আমরা শুধু আমরা লকার আমরা বন্দি ছিলাম, ওরা ভিতরে গিয়া তালা ভাঙছে, ভাঙিয়া আমাদেরকে বের করে দিচ্ছে, জানমাজের তাহলে এখান থেকে চলে যাও। এন্দা সব কিছু বাংলাদেশে তো পরে আঙ্গারা এনে লকে তালা মারছে, তালা মারা পরে যখন গন্ডগোল হয়েছে তারপরে এটা ভাঙ্গিয়া আঙ্গার সবাই বা করেছে। এভাবে কারাগারে হামলা চালানোর ঘটনায় হতবাক জেলাবাসী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 3 দিন বন্ধ থাকার পর আজ চলছে সরকারি বেসরকারি অফিস। কারফিউ শিথিল থাকায় ঝক্কি ঝামেলা পেরিয়ে কাজে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। সেখানকার খবরাখবর জানাচ্ছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। প্রজাতন্ত্রের কেন্দ্রবিন্দু সচিবালয় কারফিউ এবং সাধারণ ছুটির কারণে গত 5 দিন নিস্তব্ধ শুনশান ছিল, কিন্তু আজ 11টা থেকে 3টা পর্যন্ত যে অফিস, সরকারি বেসরকারি অফিস চালু করার যে ঘোষণা এসেছে, সেই ঘোষণার পর আজ 11টা থেকেই কিন্তু এই সচিবালয়ে যারা কাজ করে সেই কর্মকর্তা কর্মচারীরা কিন্তু স্রোতের মতো এভাবে ঢুকছে। আমরা 11টার পর থেকে বা এর আগ থেকেই আমরা এখানে দেখছি যে কর্মকর্তা কর্মচারীরা যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে ঢুকছে, যারা বিভিন্ন যানবাহনে এসেছে, পাবলিক বাসে এসেছে, তারা কিন্তু এভাবে এই 1 নম্বর গেট দিয়ে এখানে ঢুকছে। তো তারা বলছে যে পথে আসার ক্ষেত্রে তাদের কিছু গাড়ির সমস্যা হয়েছে, আবার অনেকে যানজট দেখেছে, অনেকে রিক্সা দিয়ে ভোগান্তির মধ্য দিয়ে এসেছে। হাইটা অর্ধেক পথ রিক্সায় করে আসলাম। যানজট ছিল যেহেতু দীর্ঘ 6 দিন পরে অফিস, কেমন জানি একটা সিচুয়েশন, ওইটা থেকে যে আমরা সুন্দরভাবে অফিসে আসতে পারছি, এটাই অনেক। তারা আশা করছে এই যে সংকট এখনো কারফিউ আছে সেটি ধীরে ধীরে শিথিল হবে, শিথিল হওয়ার পরে আগের মতো যে কর্মচঞ্চল্য হয়ে উঠবে এই সচিবালয়, এটা তারা আশা করছেন। 5 দিন অফিসে আসতে পারেনি, বাসায় খুব বোরিং লাগছে, সোশ্যাল মিডিয়া সব বন্ধ, খুব কষ্ট হয়েছে। এপিএ টার্গেট একটা ফিল আপ করতে হয়, এখন বেশি দিন পড়ে থাকলে দেখা যাচ্ছে আমাদের ওই টার্গেটগুলো ফিল আপ না করলে তো সমস্যা, আমরা পিছিয়ে যাব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। এমন দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, এমনটা জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রামপুরা বিটিভি ভবন পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের বেশিরভাগ যন্ত্রপাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিটিভি কর্মীরা মানবঢাল হয়ে বাকিটা রক্ষা করেছেন। বিটিভির নিরাপত্তার প্রতি কর্তৃপক্ষকে আরও মনোযোগী হওয়ার কথা বলেন তিনি। এই সময় বিটিভি মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আদম বলেন, বিটিভিকে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এটি এখন একটি ধ্বংসস্তূপ, কিন্তু এর মধ্যে প্রাণ আছে। আমাদের মানুষজন যারা এখানে কাজ করছেন, কর্মকর্তা কর্মচারী, সকলের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে এটিকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়াস রয়েছে। কারফিউর মধ্যেই কিছুটা স্বাভাবিক রাজধানীর কারওয়ান বাজার। সবজি সরবরাহ গত কয়েকদিন কম থাকলেও
এখন বাড়ছে, ফলে ধীরে ধীরে কমছে সবজির দামও। তবে সেই তুলনায় নেই ক্রেতা। মাছের আড়তেও দেখা গেছে একই চিত্র, তবে পরিস্থিতি আরও স্বস্তিদায়ক হলে ক্রেতার সাথে বাড়বে পণ্য সরবরাহ, এমনটা বলছেন দোকানিরা। কারফিউর চতুর্থ রাতে কারওয়ান বাজার মাছের আড়তে কিছুটা হলেও ফিরে আসে কর্মচাঞ্চল্য। বর্তমান পরিস্থিতিতে আগের মতো আসতে পারছে না মাছের গাড়ি, স্বভাবতই সরবরাহ কম। তবে গত কয়েকদিনের চেয়ে মঙ্গলবার রাতে সরবরাহ ছিল বেশি, ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক কম। আর্মি যে পথে ঘাটে বলে যে মাছ নেমে যাওয়া যাবে না, রাস্তায় সমস্যা আছে, আইল্যান্ড ভেঙে থুয়ে দিয়েছে, পাথরটা তো ভেঙে রাস্তায় ধরেন বুক করে থুয়ে দিয়েছে। গত কয়েকদিন মনে করেন একবারে খারাপ ছিল, মাছও ঢুকে নাই, পাইকারও আসেনি বাজারে। আর এখন মাছও ঢুকতেছে, আশা করি আল্লাহর রহমতে পাইকারও ঢুকবে। মাছের আড়তে ঢিমেতাল থাকলেও সবজির বাজার জমজমাট, ফিরে এসেছে সেখানকার চিরচেনা রূপ। আলম হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট কুক। তিনি হাসপাতালের ক্যান্টিনের জন্য বাজার করতে এসেছেন। জানালেন সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কম। অন্য দিনের চেয়ে মনে করেন আজকে একটু কম মনে হয়। যেমন অন্য দিন কাঁচামরিচ 1000 টাকা 1200 টাকা পাল্লা, আজকে আমরা 900 টাকা করে নিছি। তারপর লাউ অন্য দিন 60 থেকে 70 টাকা, আজকে আমরা 45 টাকা করে নিছি। তবে সবজির পাইকারি ও খুচরা বাজারের তারতম্য নিয়ে আফসোস আছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে। তার জন্য মাল মোকাম থেকে উঠাইতে পারে না, মাল উঠাইতে কারণে দাম বাড়তি। লাউটা খাই মানুষের 30 টাকা পিস কিনতে হয়, লাউটা কিনতে গেলে 80 টাকা লাগে। বাঁধাকপি 70 টাকা 80 টাকা, আর ফুলকপি হলো 30-40 টাকা বেশি পাইকারি। মাল যত দাম বেশি হবে অত দাম কম, মানে সাপ্লাই বেশি, মাল ঢুকতেছে বেশি, কাস্টমার কম। সিজিঙ্গা এখানে 16 টাকা 15 টাকা 14 টাকা কাটা ব্যস্ত আছে, আর বাইরে গেলে 80 টাকা কেজি। আমরাও তো কিনা খাই। শসা পড়ে রয়েছে, অথচ শসা কেউ খাইতেছে না, 12 টাকা কেজি, আর ওখানে কিনতে গেলে 80 টাকা 120 টাকা কেজি। কারফিউর প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামে রয়েছে বিশাল ফারাক। তবে যারা পাইকারি ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং যারা খুচরা ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা সবাই বলছেন সরবরাহ বাড়লে স্বাভাবিক হয়ে আসবে দাম, আর সেই সময়টারই অপেক্ষায় রয়েছে সবাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মহাখালী ক্যান্সার হাসপাতালের সেবা পেতে বিপাকে পড়েছেন রোগীরা। স্বজনদের অভিযোগ, কেমোথেরাপি এবং টেস্ট রিপোর্ট পেতেই যত ভোগান্তি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 2 দিন বন্ধ থাকার পর কেমো সেবা এবং আউটডোর চালু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিলবে পূর্ণাঙ্গ সেবা। আক্রান্ত রোগীর চিকিৎসা পেতে ভিড় মহাখালীর ক্যান্সার হাসপাতালে। কারফিউ ও সাধারণ ছুটির কারণে ভর্তি রোগীদের বাইরে যারা কেমোথেরাপি পেতেন তা বন্ধ ছিল রবি ও সোমবার। ওই 2 দিনের রোগীদের সেবা শুরু হয়েছে মঙ্গলবার, তবে পেছানো হয়েছে মঙ্গলবার কেমোর জন্য নির্ধারিত রোগীদের সময়। এতে বিপাকে পড়েছেন কারফিউর মধ্যে বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও স্বজনরা। 23 তারিখ ডেট দিচ্ছে, আমরা যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমরা এই পর্যন্ত আসছি, কিন্তু এখন তো আমাদের কেমন ডেট দেওয়া হলো না। এখন আমাদের ডেট দিতেছে বৃহস্পতিবার দিন প্লাস হয়তো বা শনিবার দিন। বৃহস্পতিবারে আসেন অথবা আপনি শনিবারে আসেন। এখন এই 3 দিন আমি ঢাকা শহরে কীভাবে থাকবো? আমার কোনো বাসা নাই, কোনো কিছু নাই, আমি রুগী নিয়ে আসছি, সংকটে আছি। গরিব মানুষ দেখে তো আমরা হাসপাতালে সরকারের সাহায্য নিছি, ওইগুলো তো আমরা প্রয়োজন মতো পাইতেছি না। ক্ষেত্রে খরচ চাইতে গেলে যেরকম হেনস্থা হয়, সরকারি হসপিটালগুলোতে আসলে ঠিক আমরা ওরকমভাবে হেনস্থা হই। চিকিৎসক কম থাকায় আউটডোর আর ভর্তি রোগীদের এমনকি জরুরি বিভাগেও মিলছে না চাহিদা মতো সেবা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। রিপোর্ট এইগুলি সব অফ বর্তমানে। ডক্টর আসে না, ডক্টর না আসলে তো আর মেডিকেলে পর্যাপ্ত কাজ চলতেছে না। ডাক্তার আসলে তবে রিপোর্ট পাওয়া যাবে। প্যারেশানির মধ্যে না পড়ে এরকম ভাবে একটা চিন্তা যে সরকার নাই এরকম। শনিবার থেকে আমি ডাক্তার নাই, এখন আমি ঘুরে আসলাম, এখনো ডাক্তার নাই, কেমন পাচ্ছি না, আবার ডেট দিলে 2বার ডেট নিচ্ছে হয়ে গেল। দেশে ক্যান্সার চিকিৎসার জন্য সরকারিভাবে বিশেষায়িত মহাখালীর ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 2 দিন ডে কেয়ার কেমোথেরাপি সেবা বন্ধ ছিল। সেই রোগীদের জন্য পেছানো হয়েছে পরের দিনের সূচি, তবে সীমিত আকারে চালু আছে ল্যাব। রবিবার আর সোমবার তো সাধারণ ছুটি ঘোষণা হয়েছে, তো সাধারণ ছুটিতে অন্যান্য স্বাভাবিক যে কার্যক্রম থাকে আউটডোরগুলো বন্ধ থাকে, সেই হিসেবে ডে কেয়ারটাও সাধারণ ছুটিতে বন্ধই থাকে, ওই হিসাবে ওটাও বন্ধ ছিল। গতকাল থেকে আমাদের সীমিত আকারে আউটডোর চালু আছে, আজকেও চালু আছে, আজকে সকল বিভাগ চালু আছে। তো আজকে যাদের শিডিউল আছে তাদেরকে পুরাতন রোগীর প্রায়োরিটি বেসিসে তাদেরকে দিয়ে পরে তাদেরটা ডেটটা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পুরোপুরি কার্যক্রম শুরু হবে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
লঘুচাপের পাশাপাশি পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল সাগর নদী বেড়িবাঁধে ক্ষতি হয়েছে কক্সবাজারে। কুতুবদিয়া এবং মহেশখালীর 5টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বাঁধে ফাটল ধরেছে, পানিও ঢুকছে নিচু এলাকায়। ক্ষতিগ্রস্ত কমপক্ষে 10,000 মানুষ। উপকূলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ভরা পূর্ণিমার কারণে সাগরের পানি স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। মধ্যরাতে থেকে 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার ট্রলারগুলো সাগরে নামার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নামেনি জেলেরা। পণ্যবাহী জাহাজ এবং মাছ ধরার ট্রলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমানে বিধ্বস্ত হয়ে 18 জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বুধবার স্থানীয় সময় বেলা 11টার দিকে হয় এই দুর্ঘটনা। টেক অফের সময় হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি, ছিটকে যায় রানওয়ে থেকে। বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চালানো হয় উদ্ধার অভিযান। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। বিধ্বস্ত ফ্লাইটটি নেপালের স্থানীয় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান। দুর্ঘটনার সময় বিমানটিতে 2 ক্রু এবং এয়ারলাইন্সের 17 টেকনিশিয়ান ছিলেন। রাজধানী থেকে পোখারায়ের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। যুদ্ধ শেষে গাজার শাসন পরিচালনার লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি সই করল ফিলিস্তিনের 14টি সংগঠন। জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন সমঝোতা হয়েছে 2 প্রতিপক্ষ হামাস এবং ফাতার মধ্যেও। যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছে নেতারা। মঙ্গলবার বেইজিংয়ে হয় এই চুক্তি। ফিলিস্তিনের স্বাধীনতার পথে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে চীন। গাজায় ইসরায়েলের দখলদারিত্বের অবসানে দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে হামাস ও ফাতার সমঝোতা ঐতিহাসিক এক মুহূর্ত। চীনের আহ্বানে গত রোববার বেইজিংয়ের আলোচনায় যোগ দিয়েছিলেন ফিলিস্তিনের 14টি সংগঠনের প্রতিনিধিরা। 3 দিনের আলোচনা শেষে মঙ্গলবার আসে সমঝোতা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যস্থতায় স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে শক্তিশালী চুক্তিতে রাজি হয় সব পক্ষ। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনে একটি কাঠামো প্রণয়নে কাজ করবেন তারা। ফিলিস্তিনের সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। মূল বিষয় হলো সব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হবে অভিন্ন। এই চুক্তির অন্যতম বিষয় হচ্ছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন। বেইজিং সনদে স্বাক্ষরের পর একসাথে কাজের অঙ্গীকার করেছে হামাস ও ফাতাহ সহ সব পক্ষ। চীনের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান ফিলিস্তিনি নেতারা। যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দখলকৃত ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। প্রার্থনা করি যে চুক্তি করেছি তার বাস্তবায়ন যেন করতে পারি। আমরা সত্যিকার অর্থে চুক্তির প্রতিটি বিষয় প্রয়োগ করতে চাই, যাতে আমাদের মাতৃভূমির স্বাধীনতার পথে যাত্রা অব্যাহত রাখতে পারি এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারি। অনেক আশার আলো দেখছি আমরা। বিশ্বজুড়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে। ইউরোপের রাজধানীগুলোতেও সমর্থন পেয়েছি। 143টি দেশ জাতিসংঘে আমাদের অধিকারের পক্ষে রায় দিয়েছে। ফিলিস্তিনের সংগ্রামে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেইজিং চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, তবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জাতীয় ঐক্য চুক্তিতে হামাসের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে একই ধরনের চুক্তি হয়েছিল ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে, যদিও পরবর্তীতে ব্যর্থ হয় তা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করার এগুলো আপনারা শুনেছেন। কাজেই তো এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনে মুখোমুখি করব। এটাই আমাদের, আমরা এখানে থেকে একটা অভিযোগ আমরা সরে দাঁড়াবো না। আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি। আমাদের দেশ, মানে আমাদের দেশমাতৃকারা যারা ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, সেনাবাহিনীও তাদের মধ্যে এক বাহিনী, তাদেরকে আমরা ডেকেছি। তারাও আমাদের এই পুলিশ এবং এসের সঙ্গে যেন সহযোগিতা করেন, তারাও সহযোগিতা করছেন। আমরা আশা করি এই যে মানে জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে
ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে এসেছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। আমরা যেখানেই যাচ্ছি দেশের মানুষ এদেরকে ধিক্কার দিচ্ছেন এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে চিহ্নিত করে আমাদের কাছে খবর দিচ্ছেন। আমরা আশা করি আমরা এই করতে পারবো। আমাদের পুলিশ বাহিনীরা যারা এবং একজন আনসার সদস্য যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তারা জঙ্গি দমনের, সন্ত্রাস দমনের সময় ঠিক এমনই হবে। তারা তো নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দেশকে রক্ষা করেছিলেন, জঙ্গি থেকে আমাদের রক্ষা করেছিলেন, সন্ত্রাস থেকে আমাদের রক্ষা করেছিলেন। এবারও আমি যে সবসময় বলি, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ডাকে পুলিশ বাহিনী যে জনতার পুলিশ হয়েছে, আপনার সেটার প্রমাণ দেখেছেন। তারা রক্ত দিতেও থেমে থাকে নাই। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে 3জন পুলিশ শাহাদাত বরণ করেছেন। একজনের নাম হলো পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ রেজা ভুইয়া। তিনি পিবিএতে চাকরি করতেন। তিনি একজন তদন্তকারী অফিসার। তাকেও হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে তার বাড়ি ছিল। আরেকজন হলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, ডিএমপিতে চাকরিরত অবস্থায় ছিল, তাকে হত্যা করা হয়েছে। তারপর আরেকজন হলো মরহুম এসআই মুক্তাদির, টুরিস্ট পুলিশ, যে পুলিশ শুধু টুরিস্টদের নিয়ে কাজ করে, তাকে হত্যা করা হয়েছে। আর আমাদের অঙ্গীভূত আনসার যারা নাকি পুলিশের পাশে পুলিশকে সহযোগিতা করে আসছিল এবং বিভিন্ন কেপিআইতে যারা তাদের পাহারা দিয়ে রাখছেন, তাদের মধ্যে একজন মোহাম্মদ জুয়েল। দর্শক, এতক্ষণ সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা ছিলাম এতক্ষণ সেখানে।